চৈনপুর গ্রাম নিজের ঐতিহাসিক লাল কিলার কারণে খুবই প্রসিদ্ধ ছিল। এই লাল কিলাকে দেখার জন্য লোকেরা দূর দূর থেকে আসতো। এই গ্রামেই রবি নামের একজন যুবক থাকত। রবি, আরে এখন উঠে যা, দুপুর হয়ে গেছে। হ্যাঁ, উঠে পড়েছি মা। ব্যাস আর একটুখানি শুই না মা। জানি না তুমি কবে উঠবে বাবা, আমাদের তো বয়স হয়ে গেল, কিন্তু তুমি এখন উঠতে পারলে না। ভেবেছিলাম তুমি আমাদের পাশে হয়ে দাঁড়, কিন্তু এখন তুমি নিজের জন্যই দাঁড়িয়ে পড়ো একবার, তাহলেও আমি শান্তি পাবো বাবা। এই না বাবা, আমি উঠে পড়েছি, এবার শান্তি পেলে তো? হে ভগবান, জানি না কি হবে এই ছেলেটার। বয়স পরিশ্রম করার আর কাজ কিছুই করছে না। কান্তা আর নরেন্দ্রর কথা শুনে রবি রাগের চোটে বাড়ির বাইরে চলে যায়। আমাকে সবসময় ফাঁকিবাজ বলে, আর আমি কাজ করে কি করব? দিন রাত খালি পরিশ্রম পরিশ্রম। রবি ভাবতে শুরু করে দেয় আর একটা বট গাছের তলায় বসে পড়ে। তক্ষুনি একজন সাধু বাবা আসেন আর রবিকে বলেন, বাবা, এই গাছের নিচে আমি ধ্যান করব, বসবো। তুমি একটু উঠে গিয়ে দূরে গিয়ে বসো না, আর আমি এখানে ধ্যানে বসবো, আমাকে বসতে দাও। দাও, বসো। না না, আমি এখান থেকে উঠতে পারবো না। আরে সেটা কেন বাবা? কাজ করতে আমার একদম ভাল লাগে না। কেন, অলস হয়ে কি করছো তুমি, যে তুমি কাজও করতে পারো না? আরে আপনিও আমাকে সবার মতন একই কথা বলছেন। অন্ততপক্ষে আপনি তো জানেন কাজ করে কোনো লাভ হয় না, আপনিও তো শুধু ধ্যানই করতে থাকেন। আচ্ছা, তাহলে এই ব্যাপার। সাধু বাবা কিছু একটা ভাবলেন আর বললেন, বাবা, তুমি যদি এখানে আমাকে ধ্যান করতে দাও, তাহলে আমি তোমাকে একটা বরদান দেব। আচ্ছা, তাহলে ঠিক আছে ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আমাকে বরদান দিন, তাহলেই আপনার স্থানে আপনাকে বসতে দেব। অবশ্যই, কিন্তু একটা শর্ত আছে বাবা। শর্ত? কিরকম শর্ত? যে বরদান তুমি প্রাপ্ত করবে তার কখনো দুর্ব্যবহার করবে না, তাহলেই সেই বরদান প্রতিফলিত হবে। হ্যাঁ বাবা, আমি ওই বরদান নিয়ে কখনো কারোর ক্ষতি করব না। আপনি আমাকে তাড়াতাড়ি বরদানটা দিন না। ঠিক আছে, আমি তোমাকে কোনো জিনিসকে উধাও বা প্রকট করার শক্তি দিয়ে দিচ্ছি। ব্যাস, তুমি কি শুধু এই মন্ত্রটা বলতে হবে, ওং ভট উধাও হয়ে যা স্বাহা, ওং ভট প্রকট হয়ে যা স্বাহা। তারপরই দেখো, একটা তুড়ি মারো আর কার্য পুরো হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমার মন্ত্র মনে পড়ে গেছে, এবার আপনি বসুন, আমি তাহলে চলে যাই। সাধুর কাছ থেকে মন্ত্র পেয়ে রবি নিজের রাস্তায় হাঁটে। এখন কি করি আমি তাহলে? এই মন্ত্রটা আমি কোথায় ব্যবহার করতে পারি? আর এই মন্ত্রটা কি কাজ করে? রবি তক্ষুনি একটা যুবককে ব্যাগ নিয়ে যেতে দেখে। আমি যদি ব্যাগটাকে উধাও করে দিই আর যদি বিক্রি করে দিই, তাহলে পরিশ্রম না করেই পয়সা পেয়ে যাব। ওং ভট উধাও হয়ে যা স্বাহা। আরে আমার ব্যাগটা কোথায় গেল? এবার আমি কি করব? রবি হাসতে হাসতে কিছু দূর এগিয়ে যায় আর তারপর আবার সেই মন্ত্রটা পড়ে। ওং ভট ব্যাগ প্রকট হয়ে যাক স্বাহা। আরে বাহ, ব্যাগটা তো সত্যি সত্যি ফিরে চলে এসেছে। এই মন্ত্রটা সত্যিই খুব কাজের জিনিস। বাহ ভাই, অনেক পয়সা বেঁচে যাবে আমার, এবার আর পরিশ্রম করতে হবে না আমাকে। সেই রাত্রিবেলাতেই রবি বিছানায় বসে পয়সা গুনছিল। তক্ষুনি নরেন্দ্র চলে আসেন। বাবা রবি, তুমি কোনো কাজ শুরু করলে নাকি? পয়সা পেলে কোত্থেকে? হ্যাঁ বাবা, আর কোনো চিন্তা করতে হবে না, এবার তো পয়সাই পয়সা থাকবে। কিন্তু এমন কি কাজ শুরু করলে বাবা তুমি? আরে এসব তুমি চিন্তা করো না তো বাবা, তুমি শুধু এখন পয়সা গুনতে থাকবে, ব্যাস। নরেন্দ্র রবির উত্তর শুনে চিন্তিত হয়ে ওঠেন। উনি রবিকে আর কোনো প্রশ্ন করেন না। রবি আবার একটা নতুন চুরির খোঁজে বেরিয়ে পড়ে আর তক্ষুনি সে গয়না দিয়ে ভরা মহিলাকে দেখতে পারে। বাহ, আজকে শুরুটাই আমার এই জিনিসপত্রগুলো দিয়ে হবে। এই গয়নাগুলো দিয়ে তো আমি অনেক পয়সা পেয়ে যাব। এটা খুব ভালো হবে, একবারই অনেক পয়সা পেয়ে যাব। ওং ভট উধাও হয়ে যা স্বাহা। আরে আমার গয়না কোথায় গেল? আমার গয়না,
চুরি করে ফেললো। এবার আমার অনেক পয়সা চলে আসবে। আরো যদি কিছু উধাও করতে পারি আর যদি একসাথে বিক্রি করি তাহলে তাহলে তো আরো জমে যাবে। এইটুকু বলে রবির চোখ পড়ে ওখানে দাঁড়িয়ে থাকা একটা মোটর সাইকেলের ওপর। ওং ভট উধাও হয়ে যা সোহা, এটাও উধাও। এবার গিয়ে এগুলো বিক্রি করে দিয়ে আসি। নরেন্দ্র আর কান্তা রবির হাতে অনেকগুলো টাকা দেখে হঠাৎ করে আশ্চর্য হন। কান্তা যতটাই খুশি ছিল, নরেন্দ্র ততটাই চিন্তিত ছিলেন। মা, আজকে অনেক পয়সা রোজগার করে এনেছি, আর তো ফাঁকিবাজ বলবে না আমাকে। বাহ বাবু, এতগুলো টাকা! মনে হচ্ছে তোর নতুন কাজকর্ম খুব ভালোই চলছে, তাই না? হ্যাঁ মা, কি আজবাজে কথা বলছো কান্তা? এ বলে যে কালকেই ও কাজ শুরু করেছে, তাহলে একদিনের মধ্যে এত পয়সা কোত্থেকে এলো ওর কাছে? আমি কত বছর ধরে পরিশ্রম করি, তাও এত পয়সা কামাতে পারি না। আমি যাই করি না কেন, তুমি সব সময় সেটা নিয়ে খোঁটা দাও। হ্যাঁ গো, ঠিকই তো বলছে। আমার ছেলে কাজে চুরি নিশ্চয়ই করে, কিন্তু চোর নয়। না, আমি বিশ্বাস করি না। তুমি ওকে জিজ্ঞাসা করো এত পয়সা কোত্থেকে নিয়ে এলো। তুমি বছর এত পয়সা রোজগার করতে পারো না বলো, সেই জন্য তুমি এত সন্দেহ করছো, তাই না? তুমি এখান থেকে চলে যাও, আর এখানে কখনো ফিরবে না। এইসব পয়সা আমাদের লাগবে না, যেটা ভুল পথে রোজগার করেছো তুমি। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি আমি। আমিও আর এখানে একটা মুহূর্তের জন্য থাকতে চাই না। রবির এই কটাক্ষ কথা শুনে নরেন্দ্র আর কান্তার চোখে জল চলে আসে। রবি ওখান থেকে চলে যায়। নিজেকে কি মনে করে সবাই? পয়সা ছিল না, তাহলে এত বড় বড় কথা, আর যখন আছে তাহলে এত সন্দেহ। আরে চুরি আমি করেছি নাকি? হ্যাঁ, জিনিস উধাও করেছি, চুরি তো করিনি। রবি গ্রামের প্রধান মহিপালের কাছে যায়। মহিপাল বাবু, একটু আপনার সাথে কাজ ছিল আমার। কিরকম কাজ রবি? আমি একটা বাড়ি কিনতে চাই, খুব বড়। এই নিন পয়সা। এত পয়সা কি করে? একটা কাজ শুরু করেছি তো, সেখান থেকেই পাচ্ছি আর কি। আচ্ছা, তা তুমি কিছু শুনেছো যে গ্রামে নাকি অনেক চুরি টুরি হচ্ছে, বুঝলে? কি বলতে চাইছেন বলুন তো? আরে সেরকম কিছু না, কিছু। চলো তোমায় বাড়িটা দেখাই। 1 মাস কেটে গিয়েছিল। রবি নিজের নতুন বাড়িতে বসে কিছু একটা ভাবছিল। এখন তো আমি একটা বাড়িও নিয়ে নিয়েছি, পয়সার কয়েকদিনের মধ্যে শেষও হয়ে যাবে। এবার আমি কি করি? আবার কি গয়না উধাও করে দেব? না, এত ছোট ছোট জিনিস উধাও করে আমার কোনো কাজ হবে না। না হলে আবার কয়েক মাস পরে আমাকে কাজ করতে শুরু করতে হবে। তো আমি একটা কাজ করি, বাইরে কিছু খুঁজে গিয়ে দেখি, যাতে অনেক বছর কাজ করার জন্য আমাকে কিচ্ছু করতে না হয়। রবি মহিপালের কাছ থেকে কিছু জিজ্ঞাসা করতে তার বাড়িতে চলে যায়। মহিপাল বাবু, কেমন আছেন আপনি? আরে আমি তো ঠিকই আছি ভাই, তুমি আমাকে বলো তো, এখানে এলে কি ব্যাপার তোমার? এমনি একটা প্রশ্ন এলো মনের মধ্যে, তাই আপনার কাছে চলে এলাম। তা কিরকম প্রশ্ন? চ্যানপুরের সব থেকে বিখ্যাত আর মূল্যবান বস্তু কি হতে পারে? চ্যানপুর তো নিজের ঐতিহাসিক লাল কিলার জন্য বিখ্যাত, বুঝলে? আর তার থেকে মূল্যবান জিনিস হলো, না এখানে কিছু নেই। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। তাহলে ভাবছি আজকে দেখি একবার লাল কিলাটাকে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে চললাম মহিপাল বাবু। রবি নিজের মন বানিয়ে লাল কেলার দিকে বেরিয়ে যায়। মহিপাল রবিকে খুব আশ্চর্য রকমভাবে দেখেন আর তার পিছু নিয়ে নেন। বাহ ভাই, যতবার দেখি ততই সুন্দর লাগে আর অদ্ভুত মনে হয় আমার যেন। আর শুধু তাই নয়, এর মধ্যে তো অনেক মূল্যবান জিনিসও থাকবে নিশ্চয়ই। অনেক বছর ধরে আমাকে আর কাজ টাজ কিছুই করতে হবে না। এই রবি আসলে করছেটা কি? কাজ তো বেটা কিছুই করে না, তাহলে এত পয়সা কোত্থেকে আসে ওর কাছে? নিশ্চয়ই গ্রামের যে চুরিগুলো হয়েছে ওর মধ্যে এদেরই হাত রয়েছে। এখন আমি কি চুরি করি? এই ঐতিহাসিক মূল্যবান আর লাল কিলাটাকে? আচ্ছা, আমি বরং এই পুরো লাল কিলাটাকেই আমি উধাও করে দিই, তাহলে আমার কাছে পয়সার একেবারে গাছ চলে আসবে। আমার 7 পুরুষ ধরে আর কাউকে কাজ করতে হবে না। ওং ভট উধাও হয়ে যা স্বাহা। এটা এটা কি হয়ে গেল? মহিপালের মতোই এই অবিশ্বনীয় ঘটনাটা দেখার পর ওখানে দাঁড়িয়ে থাকা সমস্ত লোকেরা প্রচণ্ড আশ্চর্য হয়ে যান।
এটা কি করে হলো? আর কি করেই বা হলো? ওই রবি কি একটা মন্ত্র পড়লো আর চুরি মারলো আর আর উধাও হয়ে গেল। এই পথ ধরেই আমি ছোটখাটো চুরির কাজ শুরু করেছিলাম, আর আজকে দেখুন পুরো লালকেল্লাটাকেই উধাও করে দিলাম। এবার সারা জীবন আমায় আর কাজই করতে হবে না। মহিপাল এখনো রবির পিছু করছিলেন। ওনার সন্দেহ এখন অনেক গুণ বেড়ে গিয়েছিল। আরে, আমি এই লালকেল্লাটাকে চুরি তো করেছি ঠিকই, কিন্তু ওটাকে কিনবে কে এখন? আর এর মূল্য কত হবে সেটাই বা কি ঠিক করব আমি এখন? তক্ষুনি রবি সামনে দাঁড়িয়ে থাকা একটা খালি হাবেলি দেখে। যাই হোক, যতক্ষণ না বিক্রি করার কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না, ততক্ষণ এই বাড়িটাই ঠিক থাকবে। কয়েক বছর পর্যন্ত এটা দিয়ে কাজ চালিয়ে নেব আমি তাহলে। এর মন্ত্র পড়ার পরে তুড়ি মারলে এই হাবেলিটা উধাও হয়ে গেল। এটা তো খুবই অন্যায় হচ্ছে দেখছি। এর নালিশ আমাকে কালেক্টর বাবুর কাছে করতেই হবে। মহিপাল ওখান থেকে সোজা কালেক্টরের অফিসে চলে যান। কালেক্টর বাবু, কালেক্টর বাবু! আরে আরে, এরকম হাঁপাচ্ছেন কেন মণিপাল বাবু? আমি রবিকে লালকেল্লা উধাও করতে দেখেছি। কি আপনি মিথ্যে বলছেন না তো? না না, আমি একদম সত্যি কথা বলছি। আর শুধু তাই নয়, যদি আপনি চান তাহলে আমি এটা প্রমাণও করতে পারি। চায়নপুর গ্রামে যে চুরিগুলো হয়েছে না, তার দায়ী শুধুমাত্র রবি, আমি বুঝতে পারছি। কিন্তু ওর কাছে যদি সত্যি এরকম কোনো চমৎকার থাকে, তুমি এটা প্রমাণ কি করে করবে? রবি বাড়ি কিনতে আমার কাছেই তো এসেছিল, আর আজকে রাস্তা থেকে একটা হাবেলি চুরি করে নিয়েছে। ওটা বিক্রি করতেও নিশ্চয়ই আসবে। ওই হাবেলিটা যদি একই রকম আজকের হাবেলির মতন দেখতে হয়, তাহলে তো এটা প্রমাণ হয়েই যাবে যে চোরটা রবিই করেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই করা হোক। যেইভাবে মহিপাল ভেবেছিলেন ঠিক সেইভাবেই রবি মহিপালের বাড়িতে আসে। কি ব্যাপার মহিপাল বাবু? আমি একটা বাড়ি বিক্রি করতে চাই। আমি ভাবলাম যে আপনাকে একবার জিজ্ঞাসা করি। হ্যাঁ, তুমি ঠিকই করেছো এখানে এসে, বুঝলে। এমনিতে এই নতুন বাড়িটা কোথায় তাহলে? ব্যাস ব্যাস, এই আমার বাড়ির পাশেই বানানো রয়েছে। আপনি কালকে সকালে 9টায় চলে আসবেন মহিপাল বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এখন চলি। রবির যাওয়া মাত্রই কালেক্টর বাইরে চলে আসেন আর মহিপাল ওনাকে বলেন, কালেক্টর বাবু, কালকে সময়ের আগে আমরা ওখানে পৌঁছে গিয়ে ওকে হাতে নাতে ধরবো, ঠিক আছে? হ্যাঁ, রবি এবার হাতে নাতে ধরা পড়বেই পড়বে। মহিপাল কালেক্টর আর তার দুজন সিপাহী সহিত পরের দিন সময়ের আগেই লুকিয়ে রবির আসার অপেক্ষা করছিলেন। আর দেখা করার নিশ্চিত সময়ের একটু আগেই রবি ওখানে চলে আসে। ওং ভট ঘর প্রকট হয়ে যাক স্বাহা। রবির মন্ত্র পড়া মাত্রই সেই খালি জায়গাতে হাবেলি প্রকট হয়ে যায়। ওরা সবাই এই চমৎকারটা দেখে আর বুঝতে পেরে যায় যে যেই চুরিগুলো হচ্ছিল সেই সব কিছু রবিই করছিল। চুরি করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে ভাই। এটা কি? আপনি কি করছেন? তুমি যে চুরিগুলো করেছো না, তার শোধ তুলে নিচ্ছি আমরা রবি। না না, এটা কেন হতে পারে? আর চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। প্রথমে অন্যায় করো, তারপরে এই বাড়ি। আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। তক্ষুনি ওখানে সাধু বাবা প্রকট হন। বাবা রবি, আমি তোমাকে তো আগেই বলেছিলাম যে তুমি এই বরদানের যেন দুর্ব্যবহার করবে না। এখন আমি তোমার কাছ থেকে এই বরদান ফিরিয়ে নিচ্ছি। এবার তুমি তোমার কাজের জন্য ক্ষমা চেয়ে নাও। এইটুকু বলে সাধু বাবা ওখান থেকে অন্তর্ধান হয়ে যান। চৈনপুরের ঐতিহাসিক লাল কিলা একবার আবার নিজের অদ্ভুত সৌন্দর্যের সাথে গ্রামের শোভা বাড়াতে শুরু করে।